ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানারে আরও একটা চ্যাপ্টারে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা আবার সেই চতুর্থ চ্যাপ্টার মাধ্যমিকে থাকছি এবং সেটার যে সেকেন্ড অধ্যায় মানে মহাবিদ্যার পরের যে অংশটা সেখানে আমরা আজকে যাব। তো সেই অংশের নাম হচ্ছে সভা সমিতির যুগ। ঠিক আছে, তো চ্যাপ্টারের নাম কি ছিল? সংঘবদ্ধতার গোড়ার কথা। ঠিক আছে, তো সংঘবদ্ধতার গোড়ার কথাটা কেন বলা হয়েছে যে সংঘবদ্ধ হতে গেলে আমাদের কি হতে হয়, একটা দল করতে হয় বা একটা মানে তোমরা কি জানো যে একটা সংঘবদ্ধ এলাকা বলতে একটা পাড়া, একটা গ্রাম, এবং গ্রামে যখন কিছু সমস্যার সমাধান হয় তখন তার জন্য গ্রাম পঞ্চায়েত আছে বা তোমার পাড়ায় কাউন্সিলর রয়েছেন, নির্বাচিত কাউন্সিলর, শহরের ক্ষেত্রে বিধায়ক আছেন বা পৌরপতি আছেন পৌরসভা অঞ্চলগুলোর মধ্যে। ঠিক আছে, তো তাদের যে কমিটি সেইটা মিলে কিন্তু তোমাদের সমস্যাগুলো সমাধান করে এবং সেখানে গিয়ে তোমরা বিভিন্ন তোমাদের মতামত এইগুলো দাও। অর্থাৎ কেউ একজন নেতৃত্ব দেয়, ঠিক আছে, বা কোনো একটা গোষ্ঠী নেতৃত্ব দেয়। আমি যেগুলোর নাম বললাম সেগুলো একটা তোমার মানে একজন মুখ হিসেবে কোনো একটা দল বা কোনো একটা রাজনৈতিক দলের মুখ হিসেবে গিয়ে নেতৃত্ব দিচ্ছে অবশ্যই, কিন্তু তারও কিন্তু পিছনে অনেক দল থাকে, মানে তার সভাপতি, সম্পাদক এবং বিভিন্ন অংশে ভাগ করা থাকে। সেরকমই আমরা যখন জানবো যে ইতিহাসের ক্ষেত্রে ভারতের যখন প্রথম মানে স্বাধীনতা আন্দোলন এই জিনিসটা, কনসেপ্টটা মাথায় আসছে যে স্বাধীন হতে হবে, তো তখন গিয়ে আমরা দেখছি যে এই সংঘবদ্ধ হতে হচ্ছে। প্রথম সংঘবদ্ধতাটা আমরা আগের চ্যাপ্টারে মহাবিদ্রোহে দেখলাম যে সেখানে রাজারাই প্রধানত তোমার সংঘবদ্ধ হয়েছিলেন এবং তারাই মানে আহ্বান জানিয়েছিলেন সৈন্যবাহিনীকে, ব্রিটিশ ফৌজকে, এবং তাদের একসাথে একটা তারা করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে মানে কমিউনিকেশনের অভাব হোক বা সংঘবদ্ধ সেইভাবে না, মানে সংঘবদ্ধ অবশ্যই হয়েছিলেন কিন্তু খুব একটা ছিলেন না, মানে নিজেদের মধ্যে মতবিরোধ ছিল, সেগুলো অনেক কারণ ছিল, সেগুলোর জন্য মহাবিদ্রোহ একটা সময় বিরাট আকার ধারণ করলেও পরবর্তীতে সেটা ভেঙে যায়। তো তারপরে আসছে এই যে আজকে সংঘবদ্ধ যে গল্পগুলো আমরা বা গল্প আকারেই বলবো, কারণ যত ডিটেলসে তোমাদের বইতে আছে অত ডিটেলসে আমি বললে তোমরা কিচ্ছু বুঝবে না, ওইভাবে বলতে পারবো না। তোমরা কিন্তু জিনিসগুলো বইয়ের থেকে পড়বে, ঠিক আছে, বইয়ের থেকে পড়লে মানে পয়েন্ট টু পয়েন্ট পড়বে, মুখস্থ করবে, তাহলেই দেখবে যে নাম্বারটা এসে যাবে। খুব একটা কঠিন না, আমি বলে দিচ্ছি কেন হয়েছিল তৈরি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি বেসিস মানে কি বেসিসে এই জিনিসগুলো হয়েছিল। তো মূলত আমরা চলে আসবো যে 1830 সেই সময়ের পরপর থেকেই কিন্তু এই যে সংঘবদ্ধ হতে হবে, ভারতের জাতীয় চেতনা, নিজেদের সমস্যার সমাধান, কারণ ব্রিটিশ সরকার বা বলতে গেলে সেই সময়কার কোম্পানিও চাইছিল যে তাদের যারা মানে যাদেরকে শাসন করছে তাদের সাথে তো আমার মানে তাদের মানে ব্রিটিশ কোম্পানি আর সাধারণ জনগণের মধ্যে তো একটা বিরাট গ্যাপ না, মানে প্রথমত তো তাদের কমিউনিকেশন সেরকম নেই, দ্বিতীয়ত ব্রিটিশরা কিন্তু একটা সেই সরাসরি শাসনভার নিয়েছে সেরকম না, ওরা কিন্তু আস্তে আস্তে নিয়েছে। হ্যাঁ, মানে প্রায় 100-150 বছর ধরে এখানটা দখল করছে, ওখানটা দখল করছে, এইভাবে ভাবে এসে তারা পুরো ভারতকে দখল করেছিল, মানে পুরোপুরি একবারে দখল করেনি। বাংলাতেও প্রথমে যখন দখল করে তারা মূলত শাসনভারটা দিয়েছিল কিন্তু নবাবের কাছে, মানে মির্জাফরকে, তারা নিজেরা মূলত কোষাগারটা দখল করে নেয়। এইভাবে আস্তে আস্তে তারা শাসন কেন্দ্রের মধ্যে ঢোকে। তো 1830-এর পর থেকেই বিভিন্ন, এবং এখানে বলে রাখা ভালো, প্রথমেই সংঘবদ্ধ করার জন্য যে সংস্থাগুলো বা যে দলগুলো তৈরি হয় তার কিন্তু প্রথম দিকে বেশ কিছু ব্রিটিশরাই তৈরি করে, যার প্রধান হচ্ছে 1851-তে জাতীয় কংগ্রেস। হ্যাঁ, এটা সেই জাতীয় কংগ্রেস যে কংগ্রেস এখন আছে, রাহুল গান্ধী, তারপর তোমার সোনিয়া গান্ধীর কংগ্রেস, তার আগের ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মহাত্মা গান্ধীর কংগ্রেস, এটা সেই কংগ্রেসই 1851 সালে তৈরি হয় অ্যালেন অক্টোভিয়ান হিউম বলে একজন ব্রিটিশ সাহেবের হাত ধরে। তো তাদের উদ্যোগটা কি ছিল যে ভারতীয়দের যে সমস্যাগুলো, ভারতীয়দের যে চিন্তা ভাবনাগুলো সেগুলো প্রকাশ করার কোনো একটা জায়গা, ঠিক আছে। তো এটারও প্রথমত মূলত যে অংশগুলো প্রথম দিকে এই উচ্চ শ্রেণীর ইংরেজি ভাষায় শিক্ষিত ব্যক্তিত্বরাই কিন্তু ঢুকতো এবং তারা নিজেদের মতামত ইংরেজিতে চোস্ত ইংরেজিতে বক্তৃতা দিত বা নিজেদের লেখা পেশ করতো, করে বেরিয়ে আসতো। আদতে এগুলো কাজ কতটা করেছিল পরবর্তী সময়ে জিনিসগুলো নিয়ে আলোচনা করে জানা গেছে, কিন্তু
সেই মুহূর্তে একদম মানে সাধারণ মানুষ, যেটা ভারতের জনগণ বেশি যেখানে, সেই একদম সাধারণ জনগণ বুঝতে পারিনি। তারা দেখতো যে হচ্ছে এরকম মিটিং হচ্ছে কলকাতায় কোথাও, মানে গ্রামের দিকে তো হতো না, কলকাতাতেই মিটিং হচ্ছে, একটা বদ্ধ সভাঘরে, সেখানে হাততালি পড়ছে, ব্যাস হয়ে গেল। তো সেখান থেকে আমরা জানতে থাকি প্রথমে কি ছিল, বঙ্গভাষা প্রকাশিকা 1835 খ্রিস্টাব্দে গৌরী শঙ্কর তর্কবাগীশ সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক ছিলেন, তিনি এই বঙ্গভাষা প্রকাশিকাটা প্রকাশ করেন। এই সংস্থার মাধ্যমে বা এই দল মানে এই তোমার কি বলবো সভাটির মাধ্যমে বাংলা সাহিত্য নিয়ে চর্চা করা হতো, ঠিক আছে। মূলত বাংলা সাহিত্য চর্চা, বাংলা সাহিত্যের বিকাশ এগুলো নিয়ে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই সাহিত্য চর্চাটাকে কেন্দ্র করেও তোমার রাজনৈতিক বিভিন্ন চিন্তা ভাবনা, ধর্মীয় আলাপ আলোচনা সেইগুলোর মধ্যে ঢুকে যেতে হচ্ছে। তো এইভাবে প্রথম আমরা বলতে পারি যে বঙ্গভাষা প্রকাশিকাই প্রথম সভার একটা নাম আমরা বলতে পারি যে বঙ্গভাষা প্রকাশিকা, ঠিক আছে। তো এটার বৈশিষ্ট্যটা তোমরা বইতে আরো বেশি করে রয়েছে, সেগুলো দেখবে 2-3 নম্বরের প্রশ্ন থাকে। ওই এর থেকে কিন্তু এই সভা সমিতির যুগ নিয়ে আলোচনা করো, খুব কম আসে, খুব একটা ডিটেলসে আসে না, আর আসলেও তো আমি বলবো যে ওর অপশানে যে কোশ্চেনটা থাকবে সেটাই অ্যাটেন্ড করো, কারণ এই জিনিসটা অত্যন্ত মানে বোরিং। প্রথমত তো তোমাদের পড়তেও খুব একটা ভালো লাগবে না, এবং প্রচুর ডিটেলস দিতে হবে, মানে কোনো কিছু একটু এদিক ওদিক হলেই কিন্তু বহু নাম্বার কাটা যাবে। তো আমি বলবো তোমরা মাধ্যমিক দিচ্ছ, এত ডিটেলস অ্যান্সার তোমাদেরকে অ্যাটেন্ড না করলেও চলবে। হ্যাঁ, তবে পড়তে হবে, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু এগুলো পড়তেই হবে, খুব বেশি করে পড়তে হবে আরো। তারপর হচ্ছে জমিদার সভা 1837-এ প্রথম শুরু করেন তোমার জর্জ তোমার হচ্ছে রাধাকান্ত দেব, এবং শুরু মানে প্রস্তাব রাখা হয় 1837-এ, শুরু হতে হতে 1838 হয়েছে। এটা শুরু করে রাধাকান্ত দেব এবং আরো অন্যান্য জমিদার যারা ছিলেন কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে, তারা মিলে। তো এটার মূল উদ্দেশ্য ছিল যে সময়টা দেখো 1837-38, সেই সময় কি শাসন চলছে বলতো, সেই সত্যবিলোপ নীতি, সূর্যাস্ত আইন, ঠিক আছে, মনসব এই সূর্যাস্ত আইন, এই জিনিসগুলো চলছে। তো জমিদাররাও কিন্তু তখন বেশ চিন্তার মধ্যে ছিল, মানে জমিদারি যে কোনো সময় নিলাম হয়ে যেতে পারে, বা জমিদারদেরও চিন্তা ভাবনা ছিল যে হচ্ছে ব্রিটিশ সরকার তাদের মানে কি বলবে স্টেট দখল করে নিতে পারে। তো তার জন্য জমিদাররা নিজেদেরকে সংঘবদ্ধ করে একটা সভা তৈরি করতে চায়, যে যেখানে তারা বলতে চায় যে আমরা আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, কারণ জমিদারদের বহু সমস্যা দেখা দিত, মূলত খাজনা আদায়ের সময় বিদ্রোহের সম্মুখীন হতে হতো, কখনো কখনো তোমার খাজনা চুরি হতো, ডাকাত, সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ডাকাতি হতো, বিশেষ করে জমিদারি অঞ্চলে প্রচুর ডাকাতি হতো। রঘু ডাকাত নাম শুনেছো তোমরা, সামনে সিনেমাও আসছে সেই রঘু ডাকাত কিন্তু, বা ভবানী পাঠক। এই মানে ভবানী পাঠককে অন্যভাবে দেখানো হয় পরবর্তীতে, ভবানী পাঠককে স্বাধীনতা সংগ্রাম বা সন্ন্যাসী ফকির বিদ্রোহের, আমি এটা আগে বলেছি, সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা হিসেবে ঘোষণা করা হলেও ভবানী পাঠক, রঘু ডাকাত, হীরা ডাকাত, এদের মতো যে ডাকাতগুলো ছিলেন, তারা কিন্তু মূলত এই জমিদারদের কোষাগার দখল করে নিতেন। এবং কেউ কেউ বলেন, জনশ্রুতিতে বলেন যে বিশেষ করে রঘু ডাকাতের কথা, যে তিনি নাকি গরিবদের মধ্যে দিয়ে দিতেন, অনেকটা রবিনহুডের মতো গল্প, কিন্তু সেই সময় তো তারা ডাকাতি করতো এবং জমিদাররা ফাপড়ে পড়ে যেত, যে তাদের কষ্ট করে জমানো খাজনা, জমানো সঞ্চয়, সেগুলো দখল করে নিচ্ছে, এবং তাদের কি আছে, কয়টা লেঠেল আছে, তো সেইগুলোর জন্য ব্রিটিশ কোম্পানির কাছ থেকে কিছু উপায় পাওয়া যায় কিনা, কোনো সাহায্য পাওয়া যায় কিনা, সেইগুলো দেখাচ্ছে, চিন্তা ভাবনা করতো। এছাড়াও অনেক সময় তারা ঠিক মতো ভাবে খাজনা দিতে পারতো না বা বুঝতে পারতো না, তো সেই সমস্ত সমস্যার যে প্রকাশের জায়গা, মানে দেখাতে হবে তো যে কোনো একটা মাধ্যম দিয়ে, তো তার জন্য এই জমিদার সভা প্রতিষ্ঠা করা হয়, যার প্রথম সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব। এর ভিতরকার আরো জিনিস তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে। ব্রিটিশ ভারত সভা কাইন্ড অফ কংগ্রেস তুমি বলতে পারো, কংগ্রেসের আগেই প্রতিষ্ঠা হয়। এটা সূচনা হয় 1843 খ্রিস্টাব্দে জর্জ টমসন বলে একজন ব্রিটিশ নাগরিক, তিনি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, যেখানে ভারতীয়দের সমস্যাগুলো শুনবেন তারা, ঠিক আছে, ভারতীয়দের যে সমস্যা, সেই সমস্যাগুলো শুনবেন এবং কোম্পানির কান অব্দি পৌঁছবেন বলে তারা বদ্ধপরিকর হন। কিন্তু এটা বেশি দিন টেকেনি, অচিরেই ভেঙে পড়ে, এবং 1851-তে গিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর ও রাধাকান্ত দেব, সেই রাধাকান্ত দেব যিনি জমিদার সভা করেন, তিনিই আবার
এই ব্রিটিশ ইন্ডিয়ান সভা বা ব্রিটিশ ভারত সভা প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ ভারত লীগ নামেও পরিচিত ছিল সেটা। তো তাদের উদ্দেশ্য কি ছিল, যে ভারতের যে সমস্ত সমস্যা গুলো হচ্ছে ব্রিটিশ কোম্পানির আন্ডারে, পরবর্তীতেও থাকে সেটা কিছুদিন, যে ব্রিটিশ শাসন যখন সম্পূর্ণভাবে আসে, রানীর মানে ব্রিটিশ সরকারের শাসন আসে, তো তখন ভারতীয়দের যে সমস্যা, ভারতীয়দের যে চিন্তা ভাবনা, ভারতীয়দের যে দাবি দাওয়া, সেইগুলো প্রকাশ করা হয়। এবং বেশ কিছু বিল যেগুলো প্রকাশ করে তার প্রতিবাদ এর মাধ্যমে করা হয়। বেশ কিছু আইন অমান্য ব্যাপার, যেগুলো মানে আইন অমান্য আন্দোলন তো পরে গান্ধীজি করেন, কিন্তু সেই সময় কিছু আইন যেগুলো তারা মানতে চায়নি সেগুলোর জন্য তারা প্রতিবাদ করেন। এবং এর দুটো ভাগ ছিল, একটা হচ্ছে মহারাষ্ট্র আর একটা ছিল বাংলা। মহারাষ্ট্রে ছিলেন দাদাভাই নৌরোজি, গোবিন্দ রানাডের মতো নেতৃত্বরা দিয়েছিলেন, এবং বাংলায় দিয়েছিলেন শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সবার নাম শুনেছ। এবং এই যে যেহেতু সুরেন্দ্রনাথ মুখার্জি, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তাই এর মুখপাত্র ছিল কিন্তু হিন্দু পেট্রিয়ট পত্রিকা, ঠিক আছে। তো ব্রিটিশ ভারতীয় সভা হলো 1870 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলো শিশির কুমার ঘোষের ভারত সভা। ভারত সভা খুব একটা যে তোমার ব্যাপক আকার ধারণ করেছিল সেটা বলবো না, 14 বছর মতো ছিল। এবং শিশির কুমার ঘোষের হাত ধরে ওই কাইন্ড অফ ব্রিটিশ ভারত সভারই এক্সটেন্ডেড অংশ বলা যেতে পারে, যে ব্রিটিশদেরকে কি কি মানে বোঝানো হবে ভারতীয়দের সম্পর্কে। তবে এরা বেশ কিছু বিল যেগুলো পাশ হয়েছিল সেগুলোর তীব্রভাবে বিরোধিতা করে, এবং পরবর্তীকালে বলা হয় যে এরা মানে গুপ্ত সমিতিতেও পরিণত হয়, যে গুপ্ত সমিতিগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। সেই গুপ্ত সমিতিতেও শোনা যায় যে ভারত সভা থেকে বেশ কিছু ব্যক্তিত্ব পৌঁছয়, ঠিক আছে। এরপর হচ্ছে হিন্দু মেলা। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা 3 নাম্বার বা 2 নম্বরে আসে। 1867 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রাজনাথ বসু, নবগোপাল মিত্র, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন, ইনি হচ্ছেন রবীন্দ্রনাথের ভাই, বড় ভাই, ঠিক আছে। রবীন্দ্রনাথের দাদা হন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এনারা মিলে এই হিন্দু মেলার পত্রিকাটি প্রকাশ করেন। এই হিন্দু মেলাতে কি হয়, হিন্দু মেলাটা মূলত ছিল সাহিত্য পত্রিকা। এই প্রথম যেরকম বঙ্গভাষা প্রকাশিকা সাহিত্য পত্রিকা, হিন্দু মেলাও সাহিত্য পত্রিকা। কিন্তু এই সাহিত্য পত্রিকা কিন্তু ওইটার মতো ছিল না, মানে এটার মাধ্যমে জাতীয় উন্মেষ ঘটানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। প্রথম দিকে সাহিত্য চর্চাগুলো হতো, কিন্তু তার মধ্যে একটা জাতীয়তা বোধ ছিল, নিজের দেশ নিজের জন্য কিছু করার জন্য। এবং এখানে কিশোর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লেখা পাঠাতেন, সেটা যেহেতু ঠাকুর পরিবারের হস্তক্ষেপ ছিল এটাই, তাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুরও লেখা দিতেন। তো এইগুলো মূলত তোমাদের সমস্ত বইয়ের থেকে পড়বে, ইম্পর্টেন্ট জিনিসগুলো বইতে, সবার বইতে যে জিনিসগুলো আছে একই বিষয় ডিটেলসে পড়বে। আমি জাস্ট বেস যেটা সেটা বলে দিলাম। এবং আমি এইটা বোঝানোর চেষ্টা করলাম যে সভা সমিতির যুগ কিন্তু একটা কারণেই তৈরি হয়েছিল, যে ব্রিটিশদের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা সেরকম ছিল না। এবং এখানে বলে রাখা ভালো যে সমস্ত সভা সমিতি কিন্তু তৈরি হয়েছিল ভারতীয় এলিট শ্রেণীর হাত ধরে। কোনো ভারতের গরিব মানুষ এর মধ্যে অংশগ্রহণ করেনি, কিছুই নেই। এলিট শ্রেণীরাই নিজেদের সমস্যার মধ্যে পড়তো। নইলে তুমি বোঝো বা তোমরা বোঝো যে এই সাহিত্য চর্চা হচ্ছে, ভারতের মানুষ গ্রামের দিকে সেই সময় কিন্তু মানে 1835 1867 সালে গ্রাম বাংলায় বা আদিবাসীদের ওইদিকে কি হচ্ছে, চুয়ার বিদ্রোহ হচ্ছে, নীল বিদ্রোহ হচ্ছে, এরকম এরই মধ্যেকার সময় সিপাহী বিদ্রোহ হচ্ছে। তখন তুমি সাহিত্য চর্চা করবে, সে পরবর্তীতে যতই তোমরা জাতীয় চেতনায় পৌঁছো, মানে অর্থাৎ এটা কিন্তু সেই ভাওতাই বলা ছিল। এবং কংগ্রেসও মানে জাতীয় কংগ্রেসও যতদিন না গান্ধীজির হাতে এসছে ততদিনও সেই এদের পুতুল হিসেবে, ব্রিটিশ শাসনের একটা পুতুল হিসেবেই পরিচিত ছিল। জাতীয় কংগ্রেসটা তোমাদের এর মধ্যে নেই, পরবর্তীতে আছে, পরবর্তী চ্যাপ্টারে আছে, তাই জাতীয় কংগ্রেস নিয়ে বেশি কিছু বললাম না। পড়তে পড়তে বুঝবে যে জাতীয় কংগ্রেস যতটা মানে ভারতের স্বাধীনতায় অংশগ্রহণ করেছে সম্পূর্ণটাই নেতাজি সুভাষচন্দ্র বসু, বল্লভভাই প্যাটেল, গান্ধীজি, নেহেরু এনাদের হাত ধরে। তার আগে যা ছিল তা কিন্তু সেই এগুলোর মতোই একটা ছোট সভা সমিতি ছিল, বুঝতে পেরেছো? তো আজকের ভিডিও এইটুকুই থাক। তো তোমাদের যদি বুঝতে কিছু অসুবিধা হয় বা কিছু জানানোর থাকে আমাকে, তো কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।